যদি তোমাদের ঝগড়াই করতে হয়, এটা কিন্তু কোনো ঝগড়ার ময়দান নয়। তোমরা গেম খেলতে না চাইলে অন্যদের সুযোগ দাও। সবকিছু তাড়াতাড়ি মেটাও, আমি এক্ষুনি আসছি। শোনো বাচ্চারা, এটা গো কাটিং, বুঝলে? গো কাটিং। তোমরা বরঞ্চ মেরি গো রাউন্ড বা ট্রেনের টিকিট কাটো, ওখানেই মজা করো। বুগাটিং নয়, ওটা ছুক 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 ছুক। আচ্ছা, তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? একটা রেস হয়ে যাক। তোমরা জিতলে তোমরা প্রথমে গেম খেলবে, আর যদি আমাদের মধ্যে কেউ জিতে যায় তাহলে আমরা আগে গেম খেলবো। রাহুল দাদা, দয়া স্যার, আমি মন্টি। আমি আপনাকে কল করেছিলাম। কি হয়েছিল এখানে? স্যার, আমার আর রাহুল দাদার মধ্যে গো কাটিং এর চ্যালেঞ্জ হয়েছিল। যে এটাতে ফার্স্ট হবে সেই সবার আগে গো কাটিং করতে যাবে। এসব কি? হ্যাঁ, চ্যালেঞ্জ, প্রতিযোগিতা, ছোট ছোট গেম খেলতে শুরু করেছো তোমরা? হ্যাঁ, কেন নিজেদের দায়িত্ব ভুলে যাও? দেখেছো কি হয়েছে? এরা তো বাচ্চা, আপনার তো বোঝা উচিত ছিল। স্যার ওই বাচ্চারা নিজেদের মধ্যেই চ্যালেঞ্জ করেছিল আর নিজেরাই রেস করতে শুরু করে দিয়েছিল স্যার। বুঝতে পারিনি কখনো গাড়ির ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেললো আর গাড়িটাই পোলের সাথে ধাক্কা খেলো স্যার। আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না স্যার। আঙ্কেল, আমাদের কথা বিশ্বাস করুন, আমরা শুধু খেলা করছিলাম। আমরা জানি যে তোমরা ইচ্ছে করে এটা করোনি, কিন্তু যেটা হয়েছে ওটাকে তো বদলাতেও পারবো না। স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার মাথায় খুব খারাপভাবে চোট লেগেছে। যেই ও পোলটার সঙ্গে ধাক্কা খেয়েছে, নিচে পড়ে গেছে। ওর মৃত্যু হয়ে গেছে স্যার। স্যার, গাড়িটা ভালো করে চেক করেছি। ক্লাচ, ব্রেক সবকিছু একদম ঠিকঠাক আছে। মনে হচ্ছে না কেউ গাড়িতে কোনো ক্ষতি করার চেষ্টা করেছে। দেখে মনে হচ্ছে স্যার সিম্পল অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তাহলে মন্টি কেন বলছে এটা অ্যাক্সিডেন্ট না, একে খুন করা হয়েছে? মন্টি, তোমার কেন মনে হচ্ছে রাহুলের অ্যাক্সিডেন্ট হয়নি, কেউ ওকে খুন করেছে? স্যার, কারণ কিছুদিন আগে আমরা সবাই রাহুল দাদার সাথে একটা থিয়েটারে মুভি দেখতে গেছিলাম, আর ওখানেও আমাদের একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? আমরা সবাই কি করে বেঁচে গেলাম আমরাই জানি না। ও, আগেও অ্যাক্সিডেন্ট আর আজ আবার অ্যাক্সিডেন্ট। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। একটা কাজ করো, রাহুলের বডি আর এই গাড়ি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, সারিকা, এটা চেক করো। স্যার, শাহরুখে, রাহুলের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে, তাই তো? না হয়নি? তাহলে? বস, আমি রাহুলের বডিটা খুব ভালো করে চেক করেছি। এই রক্তের মধ্যে আমি বিষ পেয়েছি। বিষ পেয়েছো? কিরকম বিষ? ম্যানজেলিন বিষ। ম্যানজেলিন?
খুবই বিপজ্জনক বিষ। 4-5 মিনিটের মধ্যে রক্তে মিশে যায় আর মানুষকে প্যারালাইজ করে দেয়। ম্যাঞ্জিলিন 4-5 মিনিটের মধ্যে? তাহলে আবার এটা হয়নি তো? রাহুল যখন গো কার্টিং করছিল তখন ওই বিষটা ওর শরীরে ছিল, আর 4-5 মিনিট পরে ওই বিষটা তার ক্রিয়া শুরু করে দিয়েছিল। রাহুল প্যারালাইজড হয়ে যায়, গো কার্টের কন্ট্রোল ও হারিয়ে ফেলে, অ্যাক্সিডেন্ট হয় আর রাহুল মারা যায়। স্যার, যদি অ্যাক্সিডেন্ট নাও হতো তাহলেও এর মৃত্যু হতেই হতো বিষের কারণে। স্যার কিন্তু ওকে বিষ কি করে দিল? সেটাই তো, এত স্পিডে গো কার্টিং করার সময় রাহুলকে বিষটা তাহলে কে দিল? স্যার, গো কার্টিং এর টাইম আর স্পিড মনিটর করার যন্ত্র অনুযায়ী রাহুল 4টে ল্যাপ নিয়েছিল, আর একটা ল্যাপ কমপ্লিট করার জন্য 1 মিনিট 15 সেকেন্ড লাগে। তার মানে মোটামুটি ওই 5 মিনিটের রেস। 5 মিনিটের রেস, আর ম্যাঞ্জিলিন বিষ শরীরে ছড়িয়ে যাওয়ার জন্য 4 থেকে 5 মিনিট সময় নেয়। কিন্তু স্যার ওই সময় তো রাহুলের সাথে ওই বন্ধু আর বাচ্চারাও ছিল, তাহলে খুনি ওকে বিষ দিল কিভাবে? বিষ কিভাবে দিয়েছে আর বিষ কে দিয়েছে? কোন শত্রু তো রাহুলের আছে, কোন শত্রু যে এই পুরো ব্যাপারটা করেছে। সে কে? কে হতে পারে? ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, রাহুলের ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি। কি ইনফরমেশন পেয়েছো? স্যার, রাহুল একজন MBA স্টুডেন্ট ছিল, আর ও ভীষণ ইন্টেলিজেন্ট, নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিল। আচ্ছা, রাহুলের সঙ্গে কি কারোর কোনো ঝগড়া টগড়া হয়েছে? কিছু জানতে পেরেছো তুমি? না স্যার, রাহুলের সবার সাথে বন্ধুত্বই ছিল, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ও শুধু ভালো মার্কস নিয়ে MBA-টা কমপ্লিট করতে চেয়েছিল। আচ্ছা, রাহুল কোনো ধনী বাড়ির ছেলে ছিল? আমি বলতে চাইছি যেখানে টাকা পয়সা প্রপার্টি নিয়ে আত্মীয়দের সঙ্গে কখনো কখনো শত্রুতা হয়ে যায়, যার কারণে বুঝতেই পারছো। না স্যার, প্রপার্টি নিয়ে তো কোনো সমস্যা ছিল না, আসলে ও ভীষণই মিডল ক্লাস ফ্যামিলির। কিন্তু মন্টি তো বলছিল 3-4 দিন আগে রাহুলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরে আজ এই গো কার্টিং এর অ্যাক্সিডেন্ট। জানি না এটা আমার কেন মনে হচ্ছে এই দুটো অ্যাক্সিডেন্টের মাঝে কোনো না কোনো সম্পর্ক আছে, কোনো না কোনো কানেকশন আছে। স্যার, রাহুলের অ্যাক্সিডেন্ট তো টায়ার ফাটার কারণে হয়েছিল। হাইওয়ের ওপর ওর গাড়ির ডান দিকে চাকাটা ফেটে যায়, আর গাড়ির স্পিড এতটাই ছিল যে কন্ট্রোল করতে পারিনি, ব্যাস। অ্যাক্সিডেন্টে রাহুল বেঁচে যায়, সিট বেল্ট লাগানোর কারণে ওর খুব একটা আঘাত লাগেনি। স্যার, ওর ওই গাড়িটা এখনো গ্যারাজেই রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্সপেকশন করছে এখনো। কেমন আছো বাচ্চারা? সরি, একটু অপেক্ষা করতে হলো তোমাদের। আচ্ছা, তোমাদের কাছে আমাদের কিছু সাহায্য চাই। স্যার, আমরা আপনাকে কি সাহায্য করতে পারি? কিছু ইনফরমেশন দিয়ে। রাহুলের যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই একসঙ্গেই ছিলে তোমরা। ওই দিন এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা ডিটেলসে বলতে পারো? নমস্কার স্যার। আরে মঙ্গেশ। হ্যাঁ স্যার। আচ্ছা, গাড়িটা চেক করে নিয়েছো? হ্যাঁ স্যার, পুরো গাড়ি চেক করে নিয়েছি। তাহলে আগে বলো যে ওই টায়ারটা পাঞ্চার হয়েছে কি করে? স্যার, এটাই তো আমি বুঝতে পারছি না। পুরো টায়ার চেক করলাম, ওর মধ্যে না কোনো কাঁচের টুকরো, না পেরেক, না পাথরের টুকরো, কিছুই ছিল না। বুঝতে পারছি না ওর ভেতরের টিউবটা কি করে ফেটে গেল। স্যার, বাইরের টায়ার যদি ঠিকঠাক আছে, ভিতরে টিউব ফাটলো কি করে? স্যার, এটাই তো আমিও বুঝতে পারছি না। একটু ওই টিউবটা দেখাও। অদ্ভুত ব্যাপার স্যার, টায়ার তো একদম ঠিকঠাক আছে, কিন্তু টিউবটা ফেটে গেছে। খুনে খুব এক্সপার্ট মনে হচ্ছে। কোনো ব্যাপার না, সারিকাকে ফোন করো, ওকে এখানে ডাকো। এখানে বিষটা রেখেছে কোথায় স্যার? যে কোনো জায়গাতেই রাখতে পারে সচিন। এই বসা জায়গার নিচে, এই স্টিয়ারিং রিংয়ে, এই পাদানিতে, এর মধ্যে যেখানে ইচ্ছা। স্যার, তাহলে এই বিষ কি সূচের মাধ্যমে ঢোকানো যায়? না সচিন, এই বিষ আসলে ছুঁচ অথবা পিনের সাহায্যে শিরার মধ্যে ঢুকিয়ে দেয়। 4-5 মিনিটেই কাজ শেষ করে, রক্তে মিশে যায় আর মানুষ প্যারালাইজ হয়ে যায়। স্যার, অ্যাক্সিডেন্টটা যদি এত স্পিডেই হয়ে থাকে
তাহলে তো এটাও হতে পারে যে সূঁচটা ট্র্যাকেই পড়ে গেছে। স্যার আমরা পুরো ট্র্যাক চেক করেছি স্যার, ওখানে কিচ্ছু ছিল না। তবু আরেকবার ভালো করে চেক করে দেখি। না সচিন, এই কার্ডটার মধ্যে তো কোথাও কিচ্ছু নেই। অদ্ভুত ব্যাপার স্যার, কার্টেও সূঁচ নেই, ট্র্যাকেও সূঁচ নেই। আর রাহুল যখন রেসের জন্য গিয়েছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। আর ওই বাচ্চাগুলো রাহুলের আশেপাশে কাউকে যেতে দেখেনি। তাহলে এই সূঁচ রাহুলের গায়ে বিঁধে গেল কি করে? সেটা তো ঠিক। এই কার্টের মধ্যে যখন কোথাও কিছু পাওয়া গেল না, তখন এক কাজ করা যাক। রাহুল নিজে যে পোশাকগুলো পরেছিল, যে হেলমেট, যে গ্লাভস, সেই সব কিছু ভালো করে চেক করে দেখা যাক। শুধুমাত্র টিউব ফাটার জন্যই এই ঘটনাটা ঘটেনি নিশ্চয়ই? গাড়িতে আর কোনো প্রবলেম ছিল? কিছু তো একটা প্রবলেম আছে স্যার। গাড়ির ডান দিকের সাসপেনশন নিচে নেমে গেছিল। এই দেখুন, স্ক্রুটাও ভেঙে গেছে। এটা আবার নয় তো যে টায়ার ফেটে যাওয়ার জন্য সমস্ত প্রেশার ডান দিকের সাসপেনশনের উপর এসে পড়ে, তার জন্যই সাসপেনশন ভেঙে গেছে? না স্যার, আমি 15 বছর ধরে এই লাইনে কাজ করছি। আমি এইভাবে প্রেশার পড়ে সাসপেনশন ভাঙতে তো কখনো দেখিনি। বিশেষত স্ক্রু তো কখনো ভাঙে না। তাহলে তোমার হিসাবে কি কারণে হয়েছে? এই স্ক্রুগুলোর জন্য। এখানে যে স্ক্রুগুলো লাগানো ছিল সেগুলো 7 নম্বরের ছিল, কিন্তু এই গাড়িতে সবসময় 10 নম্বরের স্ক্রু লাগানো হয়। তার মানে কেউ এই স্ক্রুটা বদলে দিয়েছে? ইয়েস স্যার। দয়া, হ্যাঁ, এই টিউব ফাটার রহস্য পাওয়া গেছে। কি? এই টিউবে হাওয়া নয়, বরং ক্লোরোফর্ম গ্যাস ভরা হয়েছিল। কি? টিউবে ক্লোরোফর্ম গ্যাস? হ্যাঁ, গাড়িতে স্পিডের কারণে এই টিউবে প্রেশার এলো আর তাপমাত্রা বেড়ে গেল, আর এর কারণে এর ভেতর যে ক্লোরোফর্ম গ্যাস ছিল তাতে চাপ বেড়ে গেল। আর কি, টিউব তো ফাটারই ছিল। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই গাড়িটার ক্ষতি করার চেষ্টা করেছে। হ্যাঁ, আগে গাড়ির এই স্ক্রুটা বদলে দিয়েছে যাতে গাড়ির ডান দিকের সাসপেনশন দুর্বল হয়ে যায়। তারপর টিউবে ক্লোরোফর্ম গ্যাস ভরে দিয়েছে যাতে গাড়িটা যখনই স্পিড নেবে টায়ার ফেটে যাবে। কিন্তু রাহুলের এমন কে শত্রু থাকতে পারে যে কিনা ওর প্রাণ নিতে চায়? এক মিনিট বাচ্চারা, ওই দিন তোমরা যখন রাহুলের গাড়িতে করে থিয়েটারে যাচ্ছিলে তখন রাহুলের গাড়ির আশেপাশে কাউকে দেখেছিলে? কিংবা কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে ওই দিন? সেরকম তো কিছু হয়নি সেদিনকে, কিন্তু অঙ্কুশ দাদার আসার কথা ছিল, কিন্তু সে লাস্ট মিনিটে ক্যান্সেল করে দিল। অঙ্কুশ? অঙ্কুশ দুটো জায়গাতেই রাহুলের সঙ্গে। ওর রাহুলের গাড়ি করে থিয়েটার যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মিনিটে বারণ করে দেয় আর গাড়ি হাইওয়েতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এখানে গেম খেলার সময় ওর সঙ্গে আসে আর রাহুল মারা যায়। অঙ্কুশ। সচিন, আমাকে একটা চিমটি দাও। এই দেখো, এই হচ্ছে সেই ছোট্ট পিনটা যেটা খুনি এই হেলমেটের মধ্যে লুকিয়ে রেখেছিল।
স্যার এই খুনি তো খুবই চালাক দেখছি। এ এমন জায়গায় পেনটা লুকিয়েছে যাতে কেউ সন্দেহ না করে। লোকে আত্মরক্ষার জন্যই হেলমেট পরে, কিন্তু খুনি এই রক্ষককেই ভক্ষক বানিয়ে ফেলেছে। আর সচিন শুধু তাই নয়, খুনি খুব চালাক। ও এই বিষ ভর্তি পিনটা হেলমেটের এইখানে পেছনে লুকিয়ে রেখেছে, যাতে যখন রাহুল হেলমেটটা পরবে এই পিনটা এখানে একদম ওর ঘাড়ে ঢুকে যাবে। আর যেই মুহূর্তে সোঁচটা ঢুকেছিল সেই মুহূর্তে ওর রক্তে বিষটা ছড়িয়ে যায়, আর তারপর পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে যায়, আর কারটা কন্ট্রোলের বাইরে চলে যায়। স্যার কিন্তু খুনি কি করে জানবে বলুন তো যে রাহুল এই হেলমেটটাই পরবে? এটাই তো খোঁজ নিতে হবে পঙ্কজ। অন্তত এই জিনিসটা তো বোঝা গেল যে রাহুলকে বিষটা ঠিক কিভাবে দেওয়া হয়েছে। এবার খোঁজ নিতে হবে রাহুলকে বিষটা দিয়েছে কে। আমার কোনো দুঃখ টুক্ষ হচ্ছে না, যা হয়েছে ভালোই হয়েছে। তুই তো সবই জানিস আমি ওকে কখনোই পছন্দ করতাম না। আর তাছাড়া আমি ওকে খুবই ঘৃণা করতাম। স্যার আপনারা? তোমার বন্ধু রাহুল, ওর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার আছে। রাহুলের ব্যাপারে? স্যার রাহুল আমার খুব ভালো বন্ধু ছিল। ওর সাথে যা হয়েছে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। এইসব নাটক করে সময় নষ্ট করিস না। রাহুল তোর বিপক্ষে কলেজ ইলেকশনে দাঁড়িয়েছিল, তুই ওই ইলেকশন জিততে চাইছিলি আর ও চাইছিল। রাহুলের তোকে নিয়ে কোনো অভিযোগ ছিল না, কিন্তু তুই রাহুলকে হিংসা করতিস কেন? প্রথমে বাচ্চাদের সিনেমা হলে নিয়ে গিয়ে মুভি দেখার প্ল্যান করলে, আর তারপরে চালাকি করে প্ল্যানটা ক্যান্সেলও করে দিলে। আর ওই দিনই রাহুলের কার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? আর ওই গেম খেলার জায়গায়ও তুই গেছিলি, রাহুলের সঙ্গে ছিলি। তাহলে হতে পারে ওই হেলমেটে ওই বিষাক্ত ছুঁচ তুই রেখেছিলি, তাই না? এগুলো সব বাজে কথা, সব মিথ্যে কথা। আমি রাহুলকে কেন খুন করব? আওয়াজ নিচে কর, বুঝেছিস? চিৎকার আমরাও করতে পারি। চিৎকার করলে কিন্তু সত্যিটা পাল্টে যাবে না। রাহুলের মৃত্যুর পর সব থেকে বেশি লাভবান তুমিই হতে। আমি মানছি যে রাহুল সব থেকে বড় আমার কম্পিটিটর ছিল। আমি অনেক সময় রেগে গিয়ে ভাবতাম যে রাহুল কেন মরে যায় না, কিন্তু স্যার আমি কখনোই রাহুলকে মারতে পারি না স্যার। কিন্তু তোমার কথা আমরা মানবো কেন? কারণ আমি কলেজের ইলেকশনে নিজের নামটা উইথড্র করে নিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে কলেজে কল করে জানতে পারেন। বিনীত, এর কলেজে ফোন করে জিজ্ঞাসা করো। ইয়েস স্যার। স্যার, যদি অঙ্কুশ রাহুলকে মারার চেষ্টা না করে থাকে তাহলে এর পিছনে কার হাত থাকতে পারে? অঙ্কুশ, তুই যখন রাহুলের সাথে ওই গেম খেলতে গেছিলি তখন তুই ওখানে কাউকে দেখেছিস? কারোর কোনো কথা শুনেছিস ওখানে? স্যার আমি আগের দিন ওখানে গোকাটিং করতে গেছিলাম, আর আমি ওখানে কি দেখেছিস তুই ওখানে? স্যার সেটের নিচে সমস্ত গো কাটিং এর জিনিসপত্র পড়েছিল, আর আমি ওখান থেকে একজন মেইনটেনেন্সের লোককে বেরোতে দেখেছিলাম। নর্মালি স্যার ওই টাইমে ওখানে কেউ থাকে না। মেইনটেনেন্সের লোক? এই জায়গাটাকে খুব মন দিয়ে দেখো, এইখানেই কোথাও অঙ্কুশ ওই লোকটাকে দেখতে পেয়েছিল। মেইনটেনেন্স অফিসারের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার এখনো তো কিছু না, আপাতত এই ফুটেজটা দেখছে যেখানে অঙ্কুশ ওই লোকটাকে দেখেছিল। আর অঙ্কুশ? স্যার অঙ্কুশের বাড়ি পুরো খুঁজে দেখেছি, কিন্তু বিষ পাইনি। এছাড়া এমনও কোনো জিনিস পাইনি যাতে করে ওকে সন্দেহ করা যায়। অঙ্কুশের বাড়িতে কিচ্ছু পাওয়া যায়নি। আচ্ছা, কলেজের ইলেকশনের ব্যাপারটা? কলেজে আমি খোঁজ নিয়েছি, অঙ্কুশ মিথ্যা বলছে না স্যার। ও প্রার্থী পদ থেকে নিজের নাম তুলে নিয়েছিল। তাহলে খুনি অন্য কেউ হবে। খুব মন দিয়ে দেখুন, আপনি এই লোকটাকে চেনেন? না, আমি এনাকে আগে কখনো দেখিনি। কি তুমি আগে কখনো ওনাকে দেখোনি? না স্যার, ইনি আমাদের স্টাফ নন। তাহলে কে হতে পারে? বিনীত, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, দেখো এর ব্যাপারে কিছু জানা যায় কিনা। স্যার বাচ্চারা একটা কথা বলো, তোমরা তোমাদের রাহুল দাদা প্রায় গো কার্টিং করতে যেত, তাই না? হ্যাঁ না স্যার, রাহুল দা তো খুবই কম যেত, ওই 2 মাস অন্তর একবার। আচ্ছা, মাসে 2 একবার?
আচ্ছা, এবার তোমরা যে গো কার্টিং এর জন্য গিয়েছিলে, তাহলে কি আগে থেকেই প্ল্যানিং ছিল তোমাদের? স্যার, আমরা গো কাটিং যাবার জন্য 5 দিন আগেই প্ল্যান করেছিলাম, আর আমরা ফোন করে টাইমটাও বুক করে নিয়েছিলাম যাতে আমাদের ওয়েট না করতে হয়। স্যার অনেক খোঁজার পরেও ক্রিমিনাল ডাটাবেস থেকে আমি এমন কোনো ছবি পাইনি যার সঙ্গে এনার মুখের কোনো মিল আছে। তাহলে লোকটা কে, যে মেইনটেনেন্স অফিসার? স্যার খুনি এটা জানতে পারলো কি করে যে কার্ড নাম্বার 7-এ কে বসতে চলেছে? হ্যাঁ, কার্ড নাম্বার 7। স্যার বলো বাবা, বলো। স্যার, আমরা যখনই যেতাম না মন্টি 7 নাম্বার কার্ডেই বসতো। সেটা কেন? মন্টি ভাবতো যে 7 নাম্বারটাও লাকি নাম্বার, সেই জন্য 7 নাম্বার কার্ডটাতে কাউকে বসতেই দিত না। আচ্ছা, হ্যাঁ স্যার, সেদিন তো রাহুল দাদার মন্টির তো ঝগড়া হয়েছিল, তাই রাহুল দাদা 7 নম্বর কার্টে বসেছিল। মন্টি, কোথায় যাচ্ছিস? এটা 7 নম্বরের গাড়ি, এটা আমার লাকি নাম্বার। এটাতে না শুধু আমিই বসবো। এই সর, পরে আসবি। এটার মানে দাঁড়ায় যে খুনি রাহুলকে নয়, মন্টিকে খুন করতে চেয়েছিল। মন্টিকে। মন্টির জীবনে ঝুঁকি আছে, মন্টিকে বাঁচাতে হবে। স্যার, মন্টির মা কিছুতেই ফোন তুলছে না। আর ওর বন্ধুদের থেকে কি জানতে পারলে? স্যার ওর বন্ধুরা বলেছে যে মন্টি রোজ সন্ধ্যাবেলা এই সময় রানী পার্কে যায়। রানী পার্ক এখান থেকে কতটা দূরে? স্যার, আর 7 কিলোমিটার। 7 কিলোমিটার? বিনীত, তুমি শর্টকাট নাও, ওর জীবনের ঝুঁকি আছে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। ইয়েস স্যার। যদি বাচ্চাটার কিছু হয়ে যায়, আমরা নিজেদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বিনীত, শ্রেয়া, ধরো ওকে। মন্টি, 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 মন্টি। মন্টি, ম্যাম, আপনি নিজেকে সামলান। ডক্টর, ডক্টর, আমার ছেলে মন্টি কেমন আছে এখন? এখনো অবধি কিছু বলা মুশকিল। মানে? ওর এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। ম্যাম, নিজেকে সামলান। মন্টি। ম্যাম, ম্যাম, আসুন, এখানে বসুন, আসুন। ডক্টর, কখন ওর জ্ঞান ফিরে আসবে? আমি এক্ষুনি কিছু বলতে পারবো না, ওর কন্ডিশন এখনো খুব ক্রিটিক্যাল। এর মধ্যে কি সেরকম কিছু ঘটেছিল মন্টির সঙ্গে? যদি তোমরা মন্টির ব্যাপারে কিছু আমাকে না বলো, তাহলে আমরা কি করে ধরবো ওই লোকটাকে যে মন্টিকে অ্যাটাক করেছিল, তাই না? স্যার, স্যার ওই হ্যাঁ বলো, কি হয়েছে বলো। স্যার, কদিন ধরে মন্টির সঙ্গে সবকিছু খারাপই হচ্ছিল। মন্টির সঙ্গে কন্টিনিউ খারাপ কিছু হচ্ছিল মানে? স্যার, ওই মন্টির কাজিন সিদ্ধার্থদা, সে গত মাসে স্যার মারা যায়। সেটা কিভাবে? স্যার, মন্টিকে বাঁচাতে গিয়ে সিদ্ধার্থদা মারা গেলেন। হ্যাঁ, কিন্তু কিভাবে? স্যার, গুলিটা মন্টির গায়ে লাগতে যাচ্ছিল, কিন্তু সিদ্ধার্থদার গায়ে লেগে গেল। গুলিটা মন্টির গায়ে লাগার কথা ছিল, কিন্তু সেটা লাগে তোমাদের সিদ্ধার্থ দাদার গায়ে। স্যার 1 মাস আগে খবরের কাগজে এইরকমই খবর পড়েছিলাম।
1 মিনিট। অঙ্কজ, বাচ্চাদের একটু। হ্যাঁ স্যার। দেখুন স্যার, 10ই মার্চ 2013 কিছু গুন্ডা বিখ্যাত রেসার সিদ্ধার্থের উপর হামলা করে যখন সে তার ছোট ভাই মন্টির সঙ্গে বাড়ি যাচ্ছিল। গুন্ডারা শুধু ওদের টাকা বা ঘড়ি চুরি করেনি, বরং সিদ্ধার্থের উপর গুলি চালায়। সিদ্ধার্থের সেখানেই মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে সে খুব বুদ্ধি করে তার ছোট ভাই মন্টিকে একটা খাদে ফেলে দিয়েছিল যাতে ওর গায়ে গুলি না লাগে। মানে মন্টি বেঁচে গেছে, কিন্তু ও সবটাই দেখে ফেলেছে। স্যার, মন্টির উপর যে বারবার আক্রমণ হচ্ছে সেটা এই কারণেই নয় তো? সেটা আমারও মনে হচ্ছে রজত, আমারও মনে হচ্ছে। যখন মন্টি এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী, এই খুনি মন্টিকে মারার এখন চেষ্টা করছে, কারণ মন্টি ওকে চিনে ফেলবে আর ও ধরা পড়ে যাবে। সিদ্ধার্থ একজন খুবই পাকা কার রেস ড্রাইভার ছিল। কিছু মাস আগে ড্রাগসের এনকোয়ারি বসেছিল আর ওকে দোষারোপ করা হলো, যার ফলে ওর স্পন্সরশিপও চলে গেছিল। আচ্ছা, এই সিদ্ধার্থ ড্রাগসের নেশা কবে থেকে শুরু করেছিল? ড্রাগস তো অনেক দূরের কথা, আমার ছেলে সিগারেটও খেত না, মদ তো কোনোদিন ছোঁয়নি। তার মানে আপনার মনে হচ্ছে যে সিদ্ধার্থকে ফাঁসানো হয়েছিল এই ড্রাগের কেসে? একদম। যদি ও সত্যি ড্রাগস নিত তাহলে ওর রক্তে অন্তত কিছু পাওয়া যেত। ওর ব্লাড টেস্টে সবকিছু ওকে ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ওর বিরুদ্ধে নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। কিন্তু আপনার ছেলেকে কেই বা ফাঁসাতে পারে এবং কেন? আমি জানি না। আচ্ছা, এটা বলুন যে সিদ্ধার্থের কোনো শত্রু ছিল যে প্রতিশোধ নিতে চায়? আমি জানি না। যদি আমি জানতাম তাহলে তাহলে ছেলেকে আমায় হারাতে হতো না। আচ্ছা, সিদ্ধার্থর কোনো টিম মেম্বারের সাথে ওর কি কোনো ঝামেলা হয়েছিল বা কোনো তর্ক? না, যদি তেমন কিছু হতো তাহলে সিদ্ধার্থ আমাকে বলতো। আমার ছেলে আমার থেকে কিচ্ছু লুকোতো না। এই কেসে ড্রাগসের একটা ব্যাপার সামনে এসেছে। ড্রাগসের ব্যবসা আর সিদ্ধার্থের নিশ্চয়ই কোনো কানেকশন আছে। স্যার, আমাদের সিদ্ধার্থর রুমটা চেক করা উচিত, কিছু না কিছু সূত্র নিশ্চয়ই পাবো। ঠিক বলেছ গীতা দেবী, সিদ্ধার্থের ঘরটাকে একটু দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। কি খোঁজ পাওয়া গেছে? সিদ্ধার্থ জ্যাকি নামের ক্রিমিনালকে চিনতো? ঠিক আছে, এর পরের স্টেপ কি হবে আমি জানাবো। জ্যাকিকে সিদ্ধার্থ চিনতো? জ্যাকি তো ড্রাগ পেডলার। স্যার, স্যার এটা দেখুন, পাসেস। সিদ্ধার্থ রিসেন্টলি রিজেন্সি ক্লাবে গিয়েছিল। রিজেন্সি ক্লাব? কেন স্যার, ক্লাবে যাওয়া তো কোনো খারাপ ব্যাপার নয়। না, পূর্বে ক্লাবে যাওয়া খারাপ নয়, কিন্তু আমার কানে এসেছে এই ক্লাবে অপরাধমূলক কাজকর্ম হয় আর কিছু বড় লোক এই ক্লাব থেকে ড্রাগস কেনে। স্যার, তাহলে তো আমাদের রিজেন্সি ক্লাবে যাওয়া উচিত। এই দেখো, সিদ্ধার্থের কার রেসিং গ্রুপের ফটোগ্রাফ। আরে, এটা তো ওই লোকটা যাকে অঙ্কুশ মেইনটেনেন্স রুম থেকে বেরোতে দেখেছিল। হ্যাঁ স্যার, আর ও তো সিদ্ধার্থের কার রেসিং টিমের ইউনিফর্মও পরে আছে। তার মানে ও সিদ্ধার্থের কার রেসিং টিমের মেম্বার ছিল। হতে পারে পুরবি, হতে পারে এই হলো সেই লোক যে কিনা ওই বিষাক্ত পিন ওই হেলমেটের মধ্যে লুকিয়ে রেখেছিল। এবার সিদ্ধার্থের অফিসে গিয়ে এটা খোঁজ নিতে হবে যে লোকটা আসলে কে, আর ওই দিন গো কার্টিং ক্লাবে মেইনটেনেন্সের লোক সেজে ঠিক কি করছিল। সিদ্ধার্থ আমাদের কোম্পানির খুব দক্ষ একজন রেসার ছিল, কিন্তু কোনো চোর বদমাশের সঙ্গে ওর একবার লড়াই হয়েছিল আর ও তাতেই মারা যায়। আচ্ছা, জানি আমরা এটা। তো চোরের ব্যাপারে কোনো খোঁজ খবর পেয়েছেন? এখনো অবধি আমরা এটাই জানতে পেরেছি ওই চুরিটা একটা নাটক ছিল। নাটক? আগে হ্যাঁ, নাটক। নাটকটা ছিল সিদ্ধার্থকে মারার জন্য, চুরিটা তো একটা বাহানা ছিল। কিন্তু
সিদ্ধার্থকে কেউ কেন মারতে চাইবে? দেখুন, এটা জানার জন্যই আপনাদের কাছে এসেছি। আপনি একে চেনেন? হ্যাঁ, আমি একে চিনি। এ রাজেশ, আমাদের টেকনিক্যাল টিমের মেম্বার ছিল। মেম্বার ছিল মানে? আমরা ওকে চাকরি থেকে বার করে দিয়েছিলাম। কেন? অ্যাকচুয়ালি ও খুব ফাঁকিবাজ এবং দায়িত্বজ্ঞানহীন লোক ছিল। আচ্ছা, এটা বলুন যে রাজেশের কি কোনো প্রবলেম ছিল সিদ্ধার্থের সাথে, অথবা শত্রুতা? হ্যাঁ, একবার সিদ্ধার্থ ওর নামে আমাদের কাছে অভিযোগ করেছিল। কিরকম অভিযোগ? ওর কাজের গাফিলতির ব্যাপারে। তারপর ওকে আমরা চাকরি থেকে বার করে দিই। স্যার, রাজেশ প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধার্থকে মেরে ফেললো? না, পড়বে না। একজন একটা সামান্য অভিযোগের জন্য একটা খুন করবে কেন? আর সিদ্ধার্থের উপরে যদি প্রতিশোধ নিতে চাইতো, তাহলে মন্টির পেছনে লেগেছিল কেন? আপনার কাছে রাজেশের কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস তো থাকবেই। হ্যাঁ, বাড়ির ঠিকানা তো আমাদের কাছে নেই, কিন্তু নাম্বার আছে, তাও পুরনো। চলবে, দিন। 087543215। স্যার, নাম্বার নট রিচেবল আসছে। আমি এটাই ভেবেছিলাম। ঠিক আছে, আর যদি কোনো খোঁজ খবর লাগে এখানে আবার আসতে পারি। কি চাই স্যার? জ্যাকি। জ্যাকি? সরি স্যার, এরকম কোনো ড্রিঙ্ক আমরা সার্ভ করি না। অন্য কিছু লাগলে বলুন। আমাদের শুধু জ্যাকিকেই চাই। জ্যাকি? ও হ্যাঁ, ওই কোনায় বসে আছে। কি বললি তুই? 1000? আরে কেন মাথা খারাপ করছিস? 1000-এ শুধু ললিপপ পাওয়া যায়, ললিপপ, বুঝলি? শোন, আমার সাথে দেখা করবি তো, তাহলে পকেটের টাকা নিয়ে আসবি। চল, ফোন রাখ। 1000? পকেটে তো টাকা নেই, কিন্তু হ্যাঁ, হাতে রিভলভার আছে। চলবে? সিআইডি? বস বস। এবার তো ওই টফি ললিপপ কেন, পানও বেচতে পারবি না। সারা জীবন জেলের গোড়াদের পেছনে কাটবে, বুঝলি? স্যার, ক্ষমা করে দিন আমায়। আমি সব ড্রাগসের ধান্দা ছেড়ে দেবো, প্রমিস। এই বন্ধ কর এইসব নাটক। আর এটা বলছে সিদ্ধার্থকে কি ওটা চিনতিস? সিদ্ধার্থ? কে সিদ্ধার্থ স্যার? বিখ্যাত কার রেসার সিদ্ধার্থ, যে 1 মাস আগে মারা গেছে। মনে পড়েছে? সিদ্ধার্থ আমার অনেক পুরনো কাস্টমার। আমার বন্ধুত্ব হয়ে গেছিল ওর সাথে। মিথ্যে কথা বলছো তুমি। স্যার, মিথ্যে মিথ্যে কেন বলবো স্যার? এই ক্লাবে মাঝে মধ্যেই আসতো। মনে হচ্ছে ক্লাবে বসে তুই কিছু বলবি না। ওকে বিউরোতে নিয়ে যেতে হবে। না না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। সিদ্ধার্থ ড্রাগ অ্যাডিক্ট ছিল স্যার। ওকে আমি সমস্ত মাল সাপ্লাই করতাম। সিদ্ধার্থ সিগারেট বা মদ খেত না, বুঝলি? আর না, রেসিং এর আগে ওর রক্তের ড্রাগস পাওয়া গিয়েছিল। কাউকে বদনাম করতে খুব ভালো লাগে না রে। স্যার, আমাকে মিথ্যে বলার জন্য আর সিদ্ধার্থর বাড়িতে ড্রাগস রাখার জন্য টাকা দিয়েছিল স্যার। কে দিয়েছিল টাকা? আমি জানি না। ওই আমার কাছে ফোন এসেছিল, ও আমাকে যেমনটা বলেছিল আমি তেমনটাই করেছি স্যার। তুই নাম জিজ্ঞেস করিসনি? স্যার, আমার তো টাকা পাওয়া নিয়ে কথা, নামটাম জিজ্ঞেস করিনি। আর কোন নাম্বার থেকে ফোন এসেছিল? ওটা আমি ফোনে সেভ করে রেখেছি। দেখা। কোন নামে সেভ করেছিস? পি নাম দিয়ে। পি মানে? পি মানে পেমেন্ট স্যার। ভেবেছিলাম সেভ রাখলে আবারও হয়তো টাকা পেতে পারি। এই সিদ্ধার্থ রিজেন্সি ক্লাবে এসে কার সাথে কথা বলতো, কার সাথে দেখা করতো দেখেছিস? হ্যাঁ স্যার, ওই আন্ডারওয়ার্ল্ড ডন মুন্নার সাথে দেখা করতো। ওরা অনেকক্ষণ ধরে কথা বলতো স্যার।
হ্যাঁ পঙ্কজ, মুন্নার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, ওর সব ইনফরমেশন বার করেছি। এই দেখুন। পৃথিবীতে যত রকমের অপরাধ আছে সব কাজ এই মুন্না করে। কিন্তু স্যার, সিদ্ধার্থের মতো বিখ্যাত কার রেসিং ড্রাইভারের সঙ্গে মুন্নার মতো বদমাইশের কি সম্পর্ক থাকতে পারে? এরকম বন্ধুও করবেই বা কেন? স্যার, হতে পারে ও আমাদের মিথ্যে বলছে, আমাদের বিভ্রান্ত করতে চাইছে। না পঙ্কজ, যদিও মিথ্যে কথাই বলতো তাহলে ও আমাদের ওই আননোন নাম্বারের ব্যাপারে কিছু বলতো না, যেখান থেকে ওর কাছে সিদ্ধার্থকে ড্রাগসের মামলায় ফাঁসানোর ব্যাপারে ফোন এসেছিল। স্যার, জ্যাকির কাছে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা আননোন নাম্বার ছিল, এখন বন্ধ বলছে। আননোন নাম্বার বন্ধ দেখছো? এর একটাই কারণ দয়া, যে এই প্ল্যানটা করেছে না, সে সিদ্ধার্থকে শেষ করে দিতে চাইছে সিদ্ধার্থকে। আর সেই জন্য ও প্রথমে রাজেশকে খুঁজে বের করেছে, ও নিজের প্ল্যানে টেনে নিয়েছে, আর তারপরে সিদ্ধার্থকে ড্রাগসের মামলায় ফাঁসিয়ে দেয়। কিন্তু পুরো ব্যাপারটা ফেসে গেছে বেচারি মন্টি ফেসে গেছে। হসপিটাল থেকে ফোন এসেছে। ইয়েস ডক্টর, বলুন। মন্টির জ্ঞান ফিরেছে? আমরা দেখা করতে পারি? ঠিক আছে, থ্যাংক ইউ। মন্টির জ্ঞান ফিরেছে, আমরা ওর কাছে যেতে পারি। হ্যালো, আচ্ছা, আমি বুঝে গেছি। ওকে স্যার, হ্যাঁ মুন্নার খবর পেয়ে গেছি। কলিওড়াতে ও নিজের আড্ডা তৈরি করেছে। তাহলে মুন্নাকে তুলে নাও। এতগুলো ল্যান্ডলাইন কানেকশন। স্যার, লোকজনের কাছে 2-4টে মোবাইল থাকে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি ও ল্যান্ডলাইনের মেলা বসিয়ে দিয়েছে। স্যার, এতগুলো টেলিফোন নাম্বার দিয়ে মুন্না কি করে? মনে হয় মুন্না এখান থেকে ওর অপরাধ সাম্রাজ্য চালায়। একটা কাজ করো, ভালো করে চেক করো, দেখো কি পাওয়া যায়। বন্ধ। স্যার, এই দেখুন, কার রেসের শিডিউল, কোন রেস কোথায় হবে, কবে হবে, এখানে সবকিছু লেখা আছে। আর এই দেখো, এখানে ওর টাকার লেনদেনের সব হিসেব পরিষ্কার লেখা আছে। 9th জানুয়ারি, এই দেখো 17th ফেব্রুয়ারি। স্যার, এই কার রেসের শিডিউল, এই নোটবুক আর এতগুলো টেলিফোন নাম্বার, এগুলোর কি মানে হতে পারে? একটাই মানে হতে পারে পুরবি, এই মুন্না খুব বড় সাট্টাবাজ। ওর যত অপরাধ এখান থেকে ও চালায়। সেই জন্যই এই মুন্না সবসময় রিজেন্সি ক্লাবে যায় সিদ্ধার্থর সাথে দেখা করতে। স্যার, অ্যাবিনিত। স্যার, মুন্না, ওর শরীর কিন্তু এখনো ঠান্ডা হয়ে যায়নি স্যার। মনে হচ্ছে 2-1 ঘন্টা আগেই ওকে মারা হয়েছে। হ্যাঁ, ওর বুকের মধ্যে গুলি করেছে। তার মানে খুনের খুব ভালো করেই জানা ছিল আমাদের সব চালের ব্যাপারে। আর সে এটাও জানতো যে আমরা মুন্নাকে ধরার জন্য এখানে আসতে চলেছি। স্যার, সেই জন্যই আমাদের আসার আগে ওরা মুন্নাকে মেরে ফেলেছে, যাতে মুন্না আমাদের ওই লোকটার ব্যাপারে কিছুই না বলতে পারে। স্যার, ওই লোকটা কে হতে পারে? হতে পারে লোকটা মুন্নার কোনো বস, যে এই অন্ধকারের জগৎটা চালাচ্ছে। তাই ও মুন্না আর সিদ্ধার্থকে দুজনকেই ব্যবহার করেছে এই অপরাধ করতে। হ্যাঁ স্যার, কারণ সিদ্ধার্থ আর এই মুন্না দুজনেরই খুন হয়ে গেছে, আর এই সব কিছুর পেছনে সেই জড়িয়ে রয়েছে যার এরা দুজন মারা গেলে লাভ হবে। আর এই মন্টিও, কারণ মন্টি নিজের ভাই সিদ্ধার্থের খুব বড় ফ্যান ছিল, আর ও সব রেসে ওর সাথে যেত। তাহলে তো স্যার মন্টি ওর ভাই সিদ্ধার্থকে এই লোকটার সাথে কোনোভাবে দেখা করতে বা কথা বলতে শুনেছিল, সেই জন্যই এখন মন্টিকে মারতে চাইছে। হতে পারে পুরবি, মনে হচ্ছে মন্টির সাথে আরেকবার দেখা করতে হবে। কি ব্যাপার মন্টি, তুমি কি এই লোকটাকে চেনো? হ্যাঁ, এটা তো মুন্না দা। যখন আমি সিদ্ধার্থ দাদার সাথে রেসিং দেখতে যেতাম তখন আমি এনাকে ওখানে দেখেছিলাম।
মুন্নার সঙ্গে সিদ্ধার্থের কোনোদিন ঝামেলা হয়েছিল কি? না, কোনো ঝামেলা তো হয়নি, কিন্তু কিন্তু কি বলো? কিন্তু যখন আমি একদিন সিদ্ধার্থ দাদার ড্রেসিং রুমে ওর ঘড়িটা দিতে গিয়েছিলাম, তখন সিদ্ধার্থ দাদার সাথে মুন্না দাদাও ছিল। আর তখন বিক্রম আঙ্কেল সিদ্ধার্থ দাদাকে খুব বকছিল। বিক্রম আঙ্কেল সিদ্ধার্থের বস? কি কি বলেছিল বিক্রম আঙ্কেল? সিদ্ধার্থ দাদা বলছিল আমি এই কাজটা করব না। তারপর বিক্রম আঙ্কেল খুব রেগে গেছিল। তারপর উনি বললেন, তোমাকে এই কাজটা করতেই হবে, এটা আমার কোম্পানি, আর তোমাকে মুন্নাকেও সাহায্য করতে হবে, না হলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে। তার মানে হচ্ছে স্যার এই বিক্রম সিদ্ধার্থকে হুমকি দিচ্ছিল। কিন্তু স্যার বিক্রম সিদ্ধার্থকে দিয়ে কি কাজ করাতে চেয়েছিল? এর উত্তর তো বিক্রমই দিতে পারবেন। বিক্রম স্যার, আমি বলি কি, সিআইডি লোকেদেরও মেরে দিন। এরা সিআইডি অফিসার, কোনো ছোটখাটো রেসিং ড্রাইভার নয়। আর আমার তো অবাক লাগছে যে এই সিআইডির লোকেরা আমাদের পেছনে পড়ে গেল। এখন যদি জেলে চলে যাই তাহলে দুজনকে ঘানি টানতে হবে। এরকম কখনো হবে না রাজেশ, লোভ খুব বাজে জিনিস। আমি এই সিআইডি অফিসারদের এমন লোভ দেখাবো যে ওরা না বলতেই পারবে না। তাহলে যা করা তাড়াতাড়ি করুন বস, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো এখন স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো অভ্যাস হয়ে গেছে। জেলেতে না খাবার জন্য ভালো খাবার পাওয়া যাবে, না নরম বিছানা পাওয়া যাবে। তুই বাজে কথা বন্ধ কর। ঠিক বলছো, হ্যাঁ, কিন্তু এসব আগে ভাবা উচিত ছিল। আরে এত তাড়ার কি আছে অফিসার, বসুন, বসে ভালো করে কথা বলি আমরা। যা বলার জেলে গিয়ে বলবে। জেলে তো আমি কখনো যাব না। আচ্ছা মিস্টার বিক্রম, তুমি তো এখান থেকে পালাতেও পারবে না, আর কোনো উল্টো পাল্টা কাজ করার কথা ভেবেও না। না না অফিসার, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে নাকি? আর এমনিতেও আমি এই দেশের একজন ভালো নাগরিক। আমার কাছে নাম, টাকা, সম্মান সবকিছু আছে। আপনারা এই বদমাশ রাজেশকে এক্ষুনি গ্রেফতার করুন। এটা কি বলছেন বস? আমাকে ধরিয়ে আপনি নিজেকে বাঁচাতে চান? আপনি তো আমাকে ঠকাচ্ছেন বস। না না রাজেশ, এটাকে ঠকানো বলে না, এটাকে ভালোবাসা বলে। আর তুমি তোমার পরিবারের চিন্তা একদম ছেড়ে দাও। ওদের কাছে প্রত্যেক মাসের টাকা পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমাদের জন্যও আমার কাছে একটা খুব ভালো অফার আছে, যেটা শুনে তোমরা কখনো না বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, একটু আরাম করে বসে শোনা যাক। বলো। অফিসার, আমি এটা স্বীকার করছি যে আমি সিদ্ধার্থকে খুন করেছি, আর এই কার রেসিং এর র্যাকেটটাও আমি চালাচ্ছি। আপনি রাজেশকে সবার সামনে দোষী বলে দেখিয়ে দিন, আর আমাকে ছেড়ে দিন। তার জন্য আপনি যা চাইবেন আমি তাই দেব। হাত মেলান অফিসার, এতে আপনার লাভই হবে। এরকম মহান খেলোয়াড়ের সঙ্গে তো হাত মেলাতেই হবে। সিদ্ধার্থ আমার কথাতেই হারতো আর জিততো। ও আমার সাথেই বেটিং এর র্যাকেটটাও চালাতো। তাহলে সিদ্ধার্থকে খুন করলে কেন তুমি? পরেও বলেছিল ও এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করে দিতে চায়। ও আমাকেও বলেছিল যাতে আমিও বেটিং এর র্যাকেট চালানো বন্ধ করে দিই, না হলেও আমাদের সবার ব্যাপারে পুলিশকে ইনফর্ম করে দেবে। সেই জন্য সিদ্ধার্থর মুখ বন্ধ করাটা দরকার ছিল। আর এমন চালাকি করে তুমি সিদ্ধার্থকে মেরেছো যে লোকে যাতে মনে করে যে কোনো চোর কিংবা গুন্ডা ওকে মেরেছে, তোমাকে কেউ সন্দেহ না করে। কিন্তু মন্টি বেঁচে গেছে, ও সব কিছু দেখে নিয়েছিল। ও আমাদের জন্য বিপদ হতে পারতো। আর যখন এনকোয়ারি কমিশন বসলো তখন তুমি মন্টিকে মারার প্ল্যান করেছিলে। হ্যাঁ, আমি রাজেশকেও এই প্ল্যানে যুক্ত করেছিলাম। আর মুন্নাকে আমি মেরেছি যাতে আমাদের কোনো কাজ ফাঁস না হয়। তিনটে খুন করেছো তুমি, আর একটা নিরীহ বাচ্চাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছো তুমি। পৃথিবীর কোনো আদালতে
ফাঁসির থেকে কম শাস্তি তোমার হবে